হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। আমাদের স্কুলের নাম হচ্ছে সিঙ্গিমারি চন্দ্রদেব হাই স্কুল। আমাদের স্কুলে গতকালকে আমাদের পরিবেশ মানে ক্লাস 8-এর আমাদের পরিবেশের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়ে গেছে। তো সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব, তার মধ্যে কী কী প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোর উত্তর কী আসছে। তোমাদের স্কুলে যদি এখন পরীক্ষা না হয়ে থাকে তাহলে তোমরা এই কোশ্চেনগুলো দেখে যেতে পারো, তোমাদের এর মধ্যে কিছু কমন আসলেও আসতে পারে। ঠিক আছে, তো আমরা দেখছি তোমাদের পরীক্ষা ছিল 30 মার্কসের, 1 ঘন্টা সময় ছিল। 1 নম্বর প্রশ্ন কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টা কোশ্চেন আছে, 1 নম্বর করে, 10 একে 10। 1 নম্বর কী বলেছে, যে কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে বস্তুর ভর ওজন বলা হয়। তাকে কি বলা হয়? মাধ্যাকর্ষণ শক্তি, মাধ্যাকর্ষণ বল বা ওজন। তার উত্তর কী হবে? ওজন। ঠিক আছে। 2 নম্বর কি, কোনো স্থানে তরলের চাপ সব দিকে, উপর দিকে, নিচের দিকে সমানভাবে ক্রিয়া করে। এটা কী হবে? সমানভাবে, সব দিকে। কোনো স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। 3 নম্বর দেখো, আমাদের চারপাশে যে সমস্ত বস্তু আমাদের চারপাশের সব বস্তুগুলি সাধারণভাবে নিস্তরিত অবস্থায় থাকে। ঋণাত্মক, ধনাত্মক না, নিস্তরিত অবস্থায় থাকে। তাহলে 4 নম্বর দেখো, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ধনাত্মক, ঋণাত্মক, নিস্তরিত হয়। পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন মানে কি মাইনাস, গ্রহণ করলে সেটা কী হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঋণাত্মক হবে। 5 নম্বর, ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। কী কী? কঠিন, তারপরে হচ্ছে তরল, তারপরে গ্যাসীয়। 3টি অবস্থা। তারপরে দেখো 4 নম্বর কী বলেছে, যে তরল ধাতুটি হলো, তরল ধাতু কোনটা? পারদ হচ্ছে তরল ধাতু। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা থার্মোমিটারে ব্যবহার করা হয়। তারপরে দেখো 7 নম্বর, নিজস্ব আকার ও আয়তন আছে কার? তরলের নিজস্ব আকার আয়তন নেই, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। কঠিনের নিজস্ব আকার আয়তন আছে। তারপর দেখো 8 নম্বর, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপতন বলে। ঊর্ধ্বপতন না ঊর্ধ্বপাতন, কী বলা হয়? ঊর্ধ্বপাতন। কঠিন থেকে যদি সরাসরি বাষ্প হয়ে যায় তখন তাকে ঊর্ধ্বপাতন বলা হয়। আর গলন কাকে বলা হয়? কঠিন থেকে যদি তরল পরিণত হয় তাকে গলন বলা হয়। আর স্ফুটন কি? যে তরল থেকে যদি বাষ্পীভূত হয় তাহলে তাকে স্ফুটন। কিন্তু কঠিন থেকে সরাসরি যদি আমাদের বাষ্পীভূত হয় তাহলে ঊর্ধ্বপাতন বলা হয়। তো 9 নম্বর দেখো, জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কী? তোমরা জানো যে জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, তাই না? তারপর দেখো, সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। কী বলা হয়? ক্লোরোপ্লাস্টিড। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শ্বাস বায়ু নেওয়া ও ছাড়ার জন্য ড্যাশ ব্যবহার করি, ফুসফুস ব্যবহার করি, তাই না? 2 নম্বর, পিতা মাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশভূত বৈশিষ্ট্য ড্যাশ মাধ্যমে বাহিত হয়, জিনের মাধ্যমে বাহিত হয়। তোমরা যদি ডিএনএ লেখো তাও হতে পারে, ঠিক হবে, কিন্তু জিন লেখাটা সবথেকে বেশি সঠিক। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর, NaCl হলো আয়নীয় যৌগ। NaCl সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হচ্ছে সোডিয়াম আয়ন, ক্যাটায়ন, আর ক্লোরিন অ্যানায়ন। ঠিক আছে, এই দুটো আয়ন মিলে আমাদের কী হয়েছে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, যার কারণে বলা হয় সোডিয়াম ক্লোরাইডকে আয়নীয় যৌগ। ঠিক আছে। দেখো 4 নম্বর, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়, পারমাণবিক ক্রমাঙ্ক। তারপর 5 নম্বর, হাইড্রোজেন সালফাইড এর গন্ধ পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ, H2S এর গন্ধ হচ্ছে কি? পচা ডিমের মতো। তারপরে কি আছে আমাদের? সীসা, তামা, সোনা ও রূপা কোন অবস্থায় জলের সঙ্গে বিক্রিয়া করে না? সীসা, তামা, লোহা না, লোহা তো বিক্রিয়া করে, মরচে ধরে যায়। সোনা, রূপা এগুলা জলের সঙ্গে বিক্রিয়া করে না। তারপরে দেখো কি আছে, যে 7 নম্বরটা, ভিন্ন জাতের তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। এরা পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে, তাই না? তারপরে 8 নম্বর কি, যে পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। ঠিক আছে, পৃথিবীর টানে যদি পড়তে থাকে তাকে পতনশীল বস্তু বলা হয়। তবে 9 নম্বর, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে তাকে বলা হয় কি? চাপ। আর একক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলা হয়। তারপর চলে আসছে আমরা 3 নম্বর কোশ্চিন, যে 2-1 বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। এখানে আমাদের কটা আছে? 8টা দেওয়া আছে, 8টার মধ্যে 5টা দিতে হবে। প্লাবতা কাকে বলে? প্লাবতা তোমাদের বইয়ে ছিল 15 নম্বর পাতায়, আমরা একটু দেখে নিই যে প্লাবতা কাকে বলে। প্লাবতা হচ্ছে আসলে তরলের মধ্যে, 15 নম্বর পাতা, তাই না? তরলের মধ্যে কোনো বস্তু রাখলে সেই বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ওই বলটিকে প্লাবতা বলে। বোঝা গেল? তাহলে আমাদের হয়ে গেল 1 নম্বরটা। তারপর দেখো, তড়িৎ আবেশ কাকে বলে? এটা তোমাদের
পেজ হচ্ছে 28 নম্বর পেজে আছে, 28 নম্বর পেজে তড়িতাবেশ। দেখো, কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িৎ এর সমাবেশ ঘটার এই ঘটনাকে বলা হয় তড়িতাবেশ। মানে কি, একটা নিস্তড়িত বস্তু আছে, মনে করি এটা নিস্তড়িত, এর সামনে যদি কোনো একটা তড়িদাহিত বস্তু ধনাত্মক হোক বা ঋণাত্মক যদি রাখা হয় পাশাপাশি, তাহলে কি এটাও তড়িদাহিত হয়ে যাবে। কেমন, এটা যদি ধনাত্মক হয় তাহলে এদিকে নেগেটিভগুলো এদিকে চলে আসবে আর পজিটিভগুলো এদিকে চলে আসবে, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। ঠিক আছে, তারপরে দেখো, জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। জিঙ্কের সংকেত হচ্ছে Zn আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। জিঙ্ক আর HCl এর বিক্রিয়ায় আমাদের জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে। জিঙ্ক Zn আর হাইড্রোক্লোরিক HCl এই বিক্রিয়া করে উৎপন্ন কী হবে, ZnCl। বোঝা গেল, কী হবে, ZnCl উৎপন্ন হবে। তারপরে দেখো কী দেওয়া আছে যে সোডিয়াম পরমাণুটির ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত। এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক আর এটা হচ্ছে তার হচ্ছে ভর সংখ্যা। সোডিয়াম Na11 আর এখানে 23, তাই না? তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত বলো তো? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11 আর ভর সংখ্যা হচ্ছে এই 23। বোঝা গেল। তারপর দেখো কী দেওয়া আছে, 15 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির নাম ও চিহ্ন লিখি। 15, এটা হচ্ছে সালফার হবে, সালফার, যার সংকেত হচ্ছে S, এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 15। কত? 15। তারপরে দেখো 6 নম্বরটা, জীবদেহ গঠনের ধাপগুলি কী কী। তোমাদের 173 পাতা এবং 179 পাতায় আছে জীবদেহ গঠনের ধাপগুলি। 173 পাতা, দেখো কি বলছে, একটি জীবদেহ গঠনের ধাপ, জীবদেহ, তারপরে অঙ্গ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, তারপরে কলা, কোষ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ধাপ, যে জীবদেহ আমাদের শরীরটা, তার ভিতরে আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার ভিতরে আছে কলা, তার ভিতরে সব থেকে একক হচ্ছে কোষ, এটা। আর দেখো আরও তোমাদের 77 পাতায় 79 পাতায়, অর্থাৎ জীবদেহ গঠনের ধাপগুলো হলো জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ। ঠিক আছে, তারপর নেক্সট চলে যাচ্ছে আমরা, কি আছে, স্নায়ুকোষের চিত্রটি অঙ্কন করো। 177 পেজ আছে তোমাদের, স্নায়ুকোষের চিত্র। এই হচ্ছে স্নায়ুকোষের চিত্র, এই স্নায়ুকোষের চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, যে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। 183 পাতায় আছে, 183 আত্মঘাতী থলি। দেখো কি বলেছে, দেখো লাইসোজোমে আছে আমাদের যে গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ, এর মধ্যে খাদ্যকে হজম করার, জীবাণুদের মেরে ফেলার ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে লাইসোজোমের বহুরূপতা। ব্রেকেটে দেওয়া আছে এটা, লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এইটুকু লিখতে হবে, যে লাইসোজোমে যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, এই কারণে একে আত্মঘাতী থলি বলা হয়। ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পায়। এই হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেল। তাহলে আমাদের এই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন সেটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্ট সামেটিভ ক্লাস 8-এর আমাদের পরিবেশের কোশ্চেনগুলো আমরা দেখলাম। যদি তোমরা একটু দেখে যাও তাহলে হয়তো তোমাদের এটা কাজে লাগতে পারে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।